আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেলে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম, তখন আমি ইন্টারে পড়ি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এশার নামাজের যখন আজান পড়ল, তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি জি বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চল আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনায় করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরুদুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে কি হয়? শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর দেখি পেছনে একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা আমাদের পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখি নাই। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে? ওখানে রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ দেও। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমায় ভীত করে। ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাত।
রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় ৫-৬ মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত ২টো বা ৩টে হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিকশা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিকশা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করল, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম, আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল, সুন্দর চেহারা, মুখে সাটা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে, তাই সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটাকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর 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 কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য! তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটা ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। এই ঘটনা ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন
তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করল সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায়, কাফনের লাশটাও যেন সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করল। সে তখন চিন্তা করল সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগল। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করল। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করল এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকের রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শোয়। তাই সে চিন্তা করল যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করল। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না।